আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে আমি তোমাদের ইংলিশ গ্রামারের উপর ধারাবাহিকভাবে ভিডিও দেব। আজ আমাদের ইংলিশ গ্রামারের উপর প্রথম ক্লাস। আজ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, সেন্টেন্সের উপর আমরা কয়েকটি ক্লাস নেব। তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে আশা করি সেন্টেন্স নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আজ সেন্টেন্সের উপর প্রথম ক্লাস। দেখো, এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে। সে ভাত খায়, হি ইটস রাইস, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, ছবি আঁকা তার প্রিয় বিনোদন, ড্রয়িং পিকচার্স ইজ হার ফেভারিট পাস্ট টাইম। এই বাক্যগুলো কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে। তাই বলা হচ্ছে এক বা একগুচ্ছ শব্দ সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই শব্দগুলো কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে। আমি যদি লিখি স্টুডেন্ট এম আই, তাহলে দেখো এই সবগুলো ওয়ার্ড কিন্তু এর ভিতরে রয়েছে, তারপরে কিন্তু এটি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারছে না। সেই জন্যই বলা হয়েছে যে এক বা একগুচ্ছ শব্দ সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। এখন দেখো, তোমরা হয়তো বলবে একগুচ্ছ শব্দ ঠিক আছে, একগুচ্ছ শব্দ মনের ভাব প্রকাশ করতে পারে, কিন্তু একটি শব্দ কিভাবে সেন্টেন্স হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা লক্ষ্য করবে শুধু এ কাম, গো এগুলো কিন্তু একটা সেন্টেন্স হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট ইউ, এই ইউটা উজ্জ্ব থাকে। শুধু যদি বলা হয় কাম, এটি কিন্তু একটা বাক্য। যদি বলা হয় গো, এটিও কিন্তু একটা বাক্য। কাম অর্থ ইউ কাম, গো অর্থ ইউ গো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন দেখো, সেন্টেন্সের যদি আমরা গঠন দেখি তাহলে সেন্টেন্স কিন্তু দুই ধরনের, সিঙ্গেল ওয়ার্ডেড এবং মাল্টি ওয়ার্ডেড। এগুলো হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স এবং এগুলো হচ্ছে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। এখন আমরা সেন্টেন্সের কিছু বেসিক প্যাটার্ন দেখব। দেখো, বেসিক সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপরে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত কিছু কিন্তু থাকতে পারে। এখানে দেখো, মিস্টার জামাল এটি সাবজেক্ট, ক্যান্সেলড এটি ভার্ব, আওয়ার ক্লাস এটি অবজেক্ট এবং ইয়েস্টারডে এটি এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত কিছু। তারপর দেখো, এখানে হি সাবজেক্ট, ড্রপ ড্রাইভের পাস্ট ফর্ম এটি ভার্ব এবং দ্য কার এটি অবজেক্ট। এভাবে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন দেখতে পারবে। এখানে দেখো, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। তারপরে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, এখানে কিন্তু অবজেক্ট নেই। ফার্স্ট এটি অ্যাডভার্ব। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা এখানে শুধু এই প্যাটার্নটি একবার দেখে নেবে। তারপর দেখো, সেন্টেন্স জানতে হলে আমাদের সেন্টেন্সের এই গঠনগুলো জানতে হবে। দেখো, একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকতে পারে, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন থাকে। এরপর আমরা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করব। দেখো, সাবজেক্ট বা কর্তা যার দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হয় বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ভার্বকে হু বা কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। যেমন এখানে দেখো, আই গিভ হিম আ পেন, আমি তাকে একটি কলম দেই। এই বাক্যের ভার্বকে যদি জিজ্ঞেস করা হয় হু গিভস বা কে দেয়, তাহলে উত্তর কিন্তু আই। তার আগে আমাদের জানতে হবে ভার্ব কি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি অর্থাৎ কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আর এই ভার্বকে জিজ্ঞেস করতে হবে কে বা কারা দ্বারা। এই কে বা কারা দ্বারা জিজ্ঞেস করে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে সাবজেক্ট। তো এখানে আমরা যদি এই গিভকে জিজ্ঞেস করি কে দেয় বা হু গিভস, তার উত্তর কিন্তু আমি দেই বা আই গিভস। তাহলে এই আইটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট বা কর্তা। তারপর দেখো, অবজেক্ট। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পূর্ণ হয়। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আর এই অবজেক্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন বস্তুবাচক অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট বলে। ভার্বকে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করে যে অবজেক্ট পাওয়া যায় তাকে অব্যক্তিবাচক কর্ম বা ইমপার্সোনাল অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট বলে। এখানে দেখো, উপরে আমরা লিখেছিলাম
আই গিভ হিম আ পেন, আমি তাকে একটি কলম দিই। এই বাক্যের ভার্বকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট গিভস বা কি দেয়, তার উত্তর কিন্তু পেন বা কলম দেয়। তাহলে এই পেন এ বাক্যের ডিরেক্ট অবজেক্ট বা ইমপার্সোনাল অবজেক্ট বা অব্যক্তিবাচক কর্ম। আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্ট বলে। ভার্বকে হোম বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায় তাকে ব্যক্তিবাচক কর্ম, পার্সোনাল অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট বলে। যেমন এখানে যদি প্রশ্ন করা হয় হোম গিভস বা কাকে দেয়, তার উত্তর কিন্তু হিম বা তাকে। তাহলে হিম এই বাক্যের ইনডিরেক্ট অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন ভার্বের পর একসাথে দুই অবজেক্ট ব্যবহৃত হলে একটা নিয়ম মেনে চলে, সেটি হচ্ছে সাধারণত ইনডিরেক্ট অবজেক্টটি আগে এবং ডিরেক্ট অবজেক্টটি পরে বসে। আবার এর ব্যতিক্রমও হতে পারে। এখানে কিন্তু আই গিভ হিম আ পেন, এখানে কিন্তু দেখো ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টটি আগে বসেছে এবং ডিরেক্ট বা অব্যক্তিবাচক অবজেক্ট যেটি সেটি কিন্তু পরে বসেছে। এখানেও দেখো তাই বসেছে, কিন্তু ব্যতিক্রম হতে পারে। আবার দেখো গুরুত্ব বোঝাতে অনেক সময় ডিরেক্ট অবজেক্টটি প্রথমে এবং ইনডিরেক্ট অবজেক্টটি পরে বসে। সেক্ষেত্রে ডিরেক্ট অবজেক্টের পূর্বে একটা টু বসবে, এটি তোমরা মনে রাখবে। তারপরে দেখো সেন্টেন্সের আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। সেন্টেন্সের যে অংশে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর নাম উল্লেখ করি সেটি হচ্ছে সাবজেক্ট। আমরা পূর্বেও কিন্তু এটি দেখেছি। কোনো সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট সাধারণত নাউন বা নাউনকে কেন্দ্র করে গঠিত হয়। সাবজেক্ট যেটি হবে সেটি নাউন বা প্রোনাউন হবে। এখন বিধেয়, সাবজেক্টের যে অংশে সাবজেক্টের কাজ সম্বন্ধে কিছু বলে সে অংশকে প্রেডিকেট বা বিধেয় বলে। প্রেডিকেট অংশটি ভার্ব নিয়ে অথবা ভার্ব সহ সেন্টেন্সের অবশিষ্ট অংশ নিয়ে গঠিত হয়। আর সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই একাধিক অংশ নিয়ে গঠিত হতে পারে। নিচে সাবজেক্ট এবং প্রেডিকেটের একটা অংশ দেখানো হয়েছে। দেখো বার্ডস ফ্লাই, এটি একটি সেন্টেন্স। এর সাবজেক্ট হচ্ছে বার্ডস, ফ্লাই হচ্ছে প্রেডিকেট। আবার ডু ইউর ডিউটি, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমি আগে দেখিয়েছিলাম ইউ উজ্জ্ব থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স ইউ উজ্জ্ব থাকে। ডু ইউর ডিউটি, এখানে সাবজেক্ট ইউটা উজ্জ্ব আছে, ডু ইউর ডিউটি এটি হচ্ছে প্রেডিকেট। তারপরে কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, এখানে সাবজেক্ট হচ্ছে কাউ, গিভস আস মিল্ক, এই পুরো অংশটি হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট ব্যতীত যে অন্য অংশটুকু থাকে সেই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। এখানেও দেখো আ হোয়াইট ক্যাট ইজ স্লিপিং অন দ্য ফ্লোর, এখানে আ হোয়াইট ক্যাট এটি হচ্ছে সাবজেক্ট, ইজ স্লিপিং অন দ্য ফ্লোর এটি হচ্ছে প্রেডিকেট। তারপর আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটি হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক। ইহা সাবজেক্টের একটি ভিন্ন পরিচয়। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের একটি ভিন্ন পরিচয়। যেমন দেখো আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এ বাক্যে বলা যায় আই সমান সমান স্টুডেন্ট, যে আই সেই স্টুডেন্ট, যে আমি সেই ছাত্র, তাই বলা হচ্ছে আই সমান সমান স্টুডেন্ট। অর্থাৎ স্টুডেন্ট হলো আয়ের একটি ভিন্ন পরিচয়। আমি এখানে আই এবং স্টুডেন্টের মধ্যে সংযোগ স্থাপন করেছে, সেজন্য এই ভার্বটিকে লিঙ্কিং ভার্ব বলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো লিঙ্কিং ভার্ব কি। অর্থাৎ এগুলো লিঙ্কিং ভার্ব হতে পারে, যেমন বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এছাড়াও আর রয়েছে সিম, অ্যাপিয়ার, বিকাম, গেট, গ্রো, লুক, সাউন্ড, ফিল, টেস্ট, আরও কিছু ভার্ব রয়েছে, সেগুলো লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্ব দ্বারা যুক্ত ওয়ার্ডকে কমপ্লিমেন্ট বলে। যেমন আরেকটি বাক্য এখানে দেওয়া হয়েছে, দেখো হি ইজ আ ডক্টর, এখানে যে হি সে কিন্তু ডক্টর, আর এটি এই ইজ দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য এই ইজটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। তোমরা এই ট্র্যাকচারটি মনে রাখতে পারো, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তাহলে এই পাশে থাকবে সাবজেক্ট, এই পাশে থাকবে কমপ্লিমেন্ট, মাঝখানে যে ভার্ব দ্বারা যুক্ত হবে সেটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর কমপ্লিমেন্ট হতে পারে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। সুপ্রশিক্ষার্থী, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ
অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি দেখবে। আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।